তাহলে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার অন্তর্গত একটি অংশ। তো এটা বায়ুমণ্ডলের উপরে, এটা আমার 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে কি কি জানবো না, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ সম্পর্কে জানবো। এটা একটা 5 নম্বরের কোশ্চেন থাকে তোমাদের। অর্থাৎ দেখো, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ, অর্থাৎ তারতম্য মানে কম বেশি হওয়া। পৃথিবীর সব জায়গায় উষ্ণতা একই নয়, তাই না? একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেও উষ্ণতার পার্থক্য হয়। অর্থাৎ এই তারতম্য কথার অর্থ হচ্ছে যে কম বেশি হওয়া। আমরা আজকে সেটাই জেনে নেব যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য হয় কেন। দেখো, এটা একটা পয়েন্ট, অক্ষাংশ। এই অক্ষাংশ কি করে বায়ুমণ্ডলের উষ্ণতাকে তারতম্য ঘটায়? কি রকম না, তোমরা জানো সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপর, এবং নিরক্ষরেখার থেকে যত উত্তর সুমেরু কিংবা দক্ষিণ কুমেরু দিকে আসা যাবে উষ্ণতার পরিমাণ তত কি হয়, কমতে থাকে। কারণটা কি না, নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এবার দেখো, তাই পরবর্তীকালে এই 23.5 থেকে 63.5 উত্তর অক্ষরেখা কিংবা দক্ষিণ অক্ষরেখার মধ্যে তির্যকভাবে বা নাতি তির্যকভাবে কিরণ দিচ্ছে, নাতি তির্যকভাবে কিরণ দিচ্ছে। আর এই 66.5 থেকে 90 উত্তর, 66.5 থেকে 90 দক্ষিণ, এই অক্ষাংশের মধ্যে সূর্য অতি তির্যক, এটাও অতি তির্যকভাবে কিরণ দিচ্ছে। এই জন্য কি হয় না, উষ্ণতারও পার্থক্য হয়। পৃথিবীর সকল শক্তির উৎস, মূল উৎস সূর্য জানো। তাই সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য হওয়া, দিন রাত্রির হ্রাস বৃদ্ধির পার্থক্য হওয়ার কারণে সব জায়গায় বায়ুমণ্ডলের সব জায়গায় উষ্ণতা একই রকম হয় না, আলাদা আলাদা হয়। কিরকম? এটা একটা পরিসংখ্যান শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে। 1 ডিগ্রি অক্ষাংশ উত্তর কিংবা দক্ষিণ দিকে যত যাবে তত 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পাবে, উষ্ণতা হ্রাস পাবে। এটা একটা শর্ট কোশ্চেন। 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তে, অর্থাৎ নিরক্ষ অঞ্চল থেকে 1 ডিগ্রি উত্তর কিংবা দক্ষিণ যত মেরুর দিকে যাবে কি পরিমাণ উষ্ণতা হ্রাস পাবে? বলছে 1 ডিগ্রি অক্ষাংশ পার্থক্যে 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস। তো দেখো, তাহলে বুঝতে পারলে যে পৃথিবীর চারদিকে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বায়ুমণ্ডল রয়েছে তাতে উষ্ণতার পার্থক্য হওয়ার ক্ষেত্রে অক্ষাংশের ভূমিকা কি, বা সূর্যরশ্মি পতন কোণের পার্থক্য আর ভূমিকাটা কি, একই জিনিস। বিষয়টা জানলে নিশ্চিত এটা অবশ্যই একটু বই পড়ে নেবে, দেখবে এই জিনিসটাই লেখা আছে। তো দেখো, আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসবো। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ হিসেবে উচ্চতা সম্পর্কে জানবো। তোমরা দেখো, উচ্চতা একটা বিষয়, তাই না? এই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? যদি বলি হ্রাস পায়, তো এখন জানবো যে কেন উষ্ণতা হ্রাস পায় সেটা সম্পর্কে আমরা জানবো। বিষয়টা দেখো, যত এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব তত কি ঘটনাটা ঘটবে। দেখো দেখো যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় তত মাধ্যাকর্ষণ শক্তির টান কমতে থাকে। আর এই মাধ্যাকর্ষণ শক্তির টান কমতে থাকার কারণে কি ঘটনা ঘটবে? অতএব বায়ুর ঘনত্বটাও কমে যাবে। আর এই বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানে তার চাপ প্রয়োগ করার ক্ষমতাটাও, তাই না, কমে যাবে। অতএব পাতলা বায়ু যদি হয়, যে বায়ুর ঘনত্ব কম, তার তাপ শোষণ করার ক্ষমতাটাও কম। এই কারণে মূলত যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রা তত কমতে থাকে। তাহলে আমি কি বললাম, যত নিচ থেকে উপরের দিকে উঠবে তত কি হবে, মাধ্যাকর্ষণ শক্তির টান কমবে, ফলে বায়ুর ঘনত্ব কমবে। বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানে তার তাপ শোষণ করার ক্ষমতাটাও কমবে। এই তাপ শোষণ করার ক্ষমতা কমার কারণে কি হবে, যত উপর দিকে যাবে উষ্ণতার পরিমাণ তত কমতে থাকে। তো এটা পরিসংখ্যান আছে। দেখো, 1000 মিটার, আমি এদিকে কিলোমিটার এদিকে মিটার রেখেছি, 1000 মিটারে 1 কিমি হয়। এই 1000 মিটার কিংবা 1 কিমি উচ্চতায়, 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, কমে যায়, মাইনাস হয়, তাই না? 1 কিমি উচ্চতা পারলে, 1000 মিটার উচ্চতা পারলে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাচ্ছে। কারণটাই বললাম, যত উপরের দিকে যাবে মাধ্যাকর্ষণ শক্তির টান কমবে, বায়ুর ঘনত্ব কমবে, চাপ কমে যাবে, ফলে তার তাপ শোষণ করার ক্ষমতাটাও কমে যাবে।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবে। তো এই যে 1 কিমি বা 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পাচ্ছে, একে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলে। এটা 2 নম্বর কোশ্চেন। হ্যাঁ, নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস কি? আবার বলি শোনো, এই 1000 মিটার উচ্চতা বা 1 কিমি উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে কিভাবে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে, একে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলে। কেন উষ্ণতা কমতে থাকে একটু আগে বললাম, উপর দিকে ওঠা মানে মাধ্যাকর্ষণ শক্তির টান কম, বায়ুর ঘনত্ব কম, তার তাপ শোষণ করার ক্ষমতা কম, উষ্ণতা এই কারণে কম হয়। এখানে একটা বোধমূলক কোশ্চেন, উচ্চ স্থান শীতল হয় কেন? তাও একই উত্তর, যত উপরের দিকে যাওয়া যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টান তত কমছে, আর বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে, ফলে তার তাপ শোষণ করার ক্ষমতা কমে যাচ্ছে। আবার একই রকম একটা কোশ্চেন দেখো, বলছি যত উপরের দিকে যাওয়া যায় তত কি হয় না, পর্বতের শিখরে, এখানে একটাই কোশ্চেন, পর্বতের শিখরে কেন হ্যাঁ বরফ জমে থাকে? ধরো এই উপরিভাগে কেন বরফ জমে থাকে? এটা বোধমূলক কোশ্চেন, পর্বতের শিখরে কেন বরফ জমে থাকে। তো দেখো আমি একটা কথা বলি পরিসংখ্যান, যদি ভূপৃষ্ঠে উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 1 কিমি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পাচ্ছে। 2 কিমিতে বা 2000 মিটার উচ্চতায়, তাই না, 6.4 যোগ করলে দেখবে 12.8 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাচ্ছে। আবার 3 কিমিতে সেই 6.4 ইন্টু 3 যদি করো তাহলে 19.2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাচ্ছে। আবার 4 কিমি উচ্চতায় কত না 25.6 ডিগ্রি উষ্ণতা হ্রাস পাচ্ছে। তাহলে দেখো আমি যদি ভূপৃষ্ঠে 24 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 4 কিলোমিটার উচ্চতায় দেখো -1 পয়েন্ট, তাই না, এখানে উষ্ণতা দাঁড়িয়ে যাচ্ছে -1.6 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠে উষ্ণতা যদি 24 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 4 কিলোমিটার উচ্চতায় কত না -1.6 ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে হিমাঙ্কের নিচে যদি নেমে যায়, যেটুকু জলীয় বাষ্প পাহাড়ে ঢালবে উপরের দিকে যাবে, ওই হিমাঙ্কের নিচে উষ্ণতা থাকে, সেটা জমে গিয়ে বরফ হবে। তাই পর্বতের শিখরে কি থাকে? বরফ জমে থাকে। কথা নিশ্চিত মনে রাখতে পারবে। এই নর্মাল ল্যাপস রেটের উপর নির্ভর করে পর্বতের শিখরেও বরফ জমে। এটা একটা বিষয়। এবার একটা ছোট করে জিনিস আছে, দেখো এখানটায় এই উচ্চতা পয়েন্টে রয়েছে, যদিও তাহলে উচ্চতা উষ্ণতার পার্থক্য ঘটাচ্ছে। তবে এখানে আরেকটা ভালো কথা মনে রাখবে যে নিরক্ষীয় অঞ্চলে একটি দেশ রয়েছে ইকুয়েডর, তার রাজধানী কুইটো। ইকুয়েডরের রাজধানী কুইটো, তাকে চির বসন্তের শহর বলা হয়। কেন? প্রায় 2800 মিটার উপরে এরকম একটা, ধরো 2800 মিটার উপরে, 2800 এরকম একটা উঁচুতে এই শহরটি অবস্থিত। পাহাড়ের উপরিভাগে একটা শহর অবস্থিত, নাম কি না কুইটো শহর, তাই না? এই কুইটো শহর অবস্থিত, যার যেখানে কি ঘটনা ঘটছে, এরকম একটা উচ্চতায় কুইটো শহর রয়েছে, যেখানে কিনা উষ্ণতা প্রায় 20-22 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাই না, বা এরকম 18-19 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে দেখো বসন্ত ঋতুর যেমন উষ্ণতা বা আবহাওয়া সবসময় সেই রকমই থাকে বলে শরৎ বা বসন্ত ঋতুর ন্যায় আবহাওয়া, তাই একে চির বসন্তের শহর বলা হয়। সেই উচ্চতার পার্থক্যের দরুন এই ঘটনাটা ঘটে। তাহলে এই বিষয়টা দেখো, আবার এই জন্য হিমরেখাও সব জায়গায় একই উচ্চতায় থাকে না। সেটা আগের হিমবাহ চ্যাপ্টারে পড়ে এসছো, হিমরেখা কেন উচ্চতা মানে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্যের কারণে হিমরেখাও স্থান পরিবর্তন করে। এবার আমরা একটু জেনে নেব যে এই উচ্চতাকে কেন্দ্র করে আমরা একটা জানলাম যে যত উচ্চতা বাড়ছে উষ্ণতা হ্রাস পাচ্ছে, কি হারে? 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি হারে। কিন্তু এখানে বিষয়টা দেখো, বলছে কোন কোন সময়, যদিও ওটা আলাদা কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ, এটা একটা সম্পূর্ণ আলাদা কোশ্চেন, তাই না, এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে থাকে, একটু শুনে নাও। বলছে আমরা স্বাভাবিক নিয়মে দেখছি যত নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তাপমাত্রা হ্রাস পাচ্ছে, কিন্তু কোন কোন অঞ্চলে এই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাবে, কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে যদি বৃদ্ধি পায়, যদি বেড়ে যায়, তখন তাকে কি বলা হবে? বৈপরীত্য উত্তাপ বলা হবে। তো বৈপরীত্য উত্তাপ কাকে বলে সংজ্ঞাটা নিশ্চিত দিতে পারবে?
উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলা হবে? বৈপরীত্য উত্তাপ। দেখো এই বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়? উদাহরণ হিসাবে যদি দাও যে বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়, না বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলে এই পার্বত্য উপত্যকা অঞ্চলে বৈপরীত্য উত্তাপ দেখা যায়, তাই না? কেন দেখা যায়? দেখো যখন রাত্রি পাহাড়ি অঞ্চলে দিনের বেলায় সূর্যের তাপে এখানে উষ্ণ হয়, এখানে উষ্ণ হয়, এখানে উষ্ণ হয়, অর্থাৎ পর্বতের শিখরী ভাগ বা উপত্যকা, অর্থাৎ পাহাড়ের দুই পাহাড়ের মধ্যবর্তী নিচু জায়গাকে উপত্যকা বলে, আর দুটি পাহাড় রয়েছে। তো দিনের বেলায় সূর্যরশ্মি সব জায়গাকে উত্তপ্ত করেছে, রাত যখন হয়ে যাচ্ছে তখন এগুলো উঁচু স্থান হওয়ার জন্য বায়ুর ঘনত্ব কম, তাই বায়ু দ্রুত তাপ বিকিরণ করে এখানে কি হয়ে যাচ্ছে? বায়ু শীতল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। তখন ওই শীতল ভারী বায়ু কি করছে? না এই পাহাড়ের ঢাল বেয়ে দেখো নিচের দিকে নামতে শুরু করছে। শীতল ভারী বায়ু, পাহাড় উঁচু স্থানে শীতল ভারী বায়ু ছিল, সেই পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করছে। এই পাহাড়ের ঢাল বেয়ে যে শীতল ভারী বায়ু নামে তাকে কি বলা হবে? নামাকে বলা হবে ক্যাটাবেটিক বায়ু। অর্থাৎ শীতল বায়ু যখন পাহাড়ের ঢাল বেয়ে নামছে তখন তাকে বলছে কি না? ক্যাটাবেটিক বায়ু। আবার একই রকম দেখো এই উপত্যকা অঞ্চলে ছিল কিনা উষ্ণ বায়ু, সেই উষ্ণ বায়ু কি করবে? বিপরীত ক্রমে পাহাড়ের ঢাল বেয়ে সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, বিপরীত ক্রমে পাহাড়ের ঢাল বেয়ে সে উপরের দিকে উঠে যাচ্ছে। উষ্ণ হালকা বায়ু সে পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠে যাবে। এই উপরের দিকে ওঠাকে বলা হবে অ্যানাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু। তাহলে ঢাল বেয়ে যে শীতল বায়ু নেমে আসছে নাতিশীতোষ্ণ মণ্ডলের পার্বত্য অঞ্চলে, তাই না, তাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। এবং বিপরীত ক্রমে উপত্যকার উষ্ণ হালকা বায়ু যেমন উপরের দিকে উঠে যাচ্ছে তাকে কি বলা হবে? অ্যানাবেটিক বায়ু। এই অ্যানাবেটিক বায়ু উপরের দিকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরি অংশে ডিগ্রি সেলসিয়াস কি হলো? বৃদ্ধি পাবে। ডিগ্রি সেলসিয়াস কি হবে? বৃদ্ধি পাবে, উষ্ণতা বেড়ে যাবে। তাহলে দেখো আমরা কি জানি? উপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, কিন্তু পার্বত্য উপত্যকা অঞ্চলে রাত্রিকালে যত উপর দিকে যাওয়া যাচ্ছে উষ্ণতার পরিমাণ তত বাড়ছে। একে বৈপরীত্য উত্তাপ বলছে। এখানে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু কাকে বলে দুটো কথা মনে রাখবে। আর বৈপরীত্য উত্তাপের কারণে এই উপত্যকা অঞ্চলে উষ্ণতা অনেকটা কম বা স্বাভাবিক থাকে, ফলে বসবাস হয়, পাহাড়ি উপর দিকে কিছুটা চাষবাস হয়। এই চাষবাস বা বসতি স্থাপন করার ক্ষেত্রে এই বৈপরীত্য উত্তাপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের ক্ষেত্রে উচ্চতার প্রভাব আমরা জানলাম, উচ্চতা উষ্ণতার পার্থক্য ঘটাচ্ছে। এবার আমরা জানবো জলভাগ ও স্থলভাগের দূরত্ব। দেখ জলভাগ ও স্থলভাগের দূরত্ব বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায়। কিরকম? জলভাগের একটা ধর্ম হচ্ছে সে ধীরে ধীরে তাপ শোষণ করে এবং ধীরে ধীরে তাপ বর্জন করে। ধীরে ধীরে গ্রহণ, ধীরে ধীরে বর্জন করার জন্য, তাই না, বায়ুমণ্ডলও ঠিক একই রকম ধীরে ধীরে গ্রহণ, মানে বায়ুমণ্ডলকে ধীরে ধীরে তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে ধীরে ধীরে উষ্ণ ও শীতল করবে। ফলে হঠাৎই উষ্ণ বা হঠাৎই শীতল হয় না। কিন্তু কঠিন শিলাযুক্ত অঞ্চল, দেশের অভ্যন্তর ভাগ, সেখানে কি ঘটনা করছে? শক্ত শিলার ধর্ম হচ্ছে বা দিনের বেলায় সূর্যের রশ্মিকে দ্রুত গ্রহণ করবে, রাত্রিতে দ্রুত বিকিরণ করবে, তাই না? অর্থাৎ সেখানে কিনা বায়ুমণ্ডল দিনের বেলায় দ্রুত উষ্ণ হয়ে যাবে এবং রাত্রিতে দ্রুত শীতল হয়ে যাবে, তাই না? এরকম আবহাওয়াকে কি বলে? চরম হাওয়া জলবায়ু। অর্থাৎ আমি কি বলেছি? দিনের বেলা যদি বলি ডে, এখানে ডিগ্রি সেলসিয়াস দ্রুত বৃদ্ধি পায়। আর যখন বলবো যে না নাইট, রাত্রিবেলা, এখানে ডিগ্রি সেলসিয়াস দ্রুত হ্রাস পায়। এই জন্য হঠাৎ উষ্ণতা বেড়ে যাওয়া, হঠাৎ উষ্ণতা কমে যাওয়াকে বলে চরম ভাবাপন্ন জলবায়ু, যা ভারতের মধ্যভাগ ও উত্তর ভারতের দিকে এরকম চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। কেন? সমুদ্র থেকে যেহেতু অনেকটা দূরে অবস্থান করেছে। একই রকম দেখো ভারতের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। তাহলে তিনটি জলভাগ। ফলে জলভাগের ধর্ম একটা কি বলছি? ও ধীরে ধীরে তাপ গ্রহণ, ধীরে ধীরে তাপ বর্জন। অর্থাৎ বায়ুমণ্ডল হঠাৎই গরম হয় না, আবার হঠাৎই ঠান্ডা হয় না, ধীরে ধীরে উষ্ণ, ধীরে ধীরে শীতল। তাই ভারতের উপকূল বরাবর, তাই এই পূর্ব পশ্চিম উপকূল বরাবর জলবায়ু কিরকম হবে? সমভাবাপন্ন জলবায়ু অবস্থান করা যাবে। এমন তাহলে সমভাবাপন্ন জলবায়ু বিষয়টা সম্পর্কে ধারণা পেলে, এবার এখানে একটা বোধমূলক কোশ্চেন থাকে। ধরো পুরী আর নাগপুর, এখানে দেখে নাও এই উড়িষ্যার রাজ্যের এই বঙ্গোপসাগরের প্রায় তীরবর্তী রয়েছে পুরী, বঙ্গোপসাগরের তীরেই পুরী অবস্থিত।
আর মহারাষ্ট্রের অনেকটা ভেতরের দিকে রয়েছে নাগপুর, এটা নাগপুর, কমলালেবুর শহর, আর পুরী, তাই না, সমুদ্র সৈকত, জগন্নাথের মন্দির রয়েছে বিখ্যাত। তো দেখো এই পুরী আর নাগপুর এই দুটো স্থানের মধ্যে পুরীতে জলবায়ু সমভাবাপন্ন, নাগপুরে জলবায়ু চরমভাবাপন্ন। কেন? তো এই কথাটা একটু মনে রাখো, পুরী হচ্ছে কিনা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, সমুদ্রের তীরে, ফলে সমভাবাপন্ন জলবায়ু। আর নাগপুর সমুদ্র থেকে অনেকটা দূরে, স্থলভাগের প্রায় মাঝখানের দিকে অবস্থিত হওয়ার জন্য এখানকার জলবায়ু চরমভাবাপন্ন হয়েছে। একটু আগে তো বললাম তোমাদের, স্থলভাগ জলভাগ তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটাচ্ছে। এবার দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 4 নম্বর কারণ হিসেবে বলছি তোমাদের মেঘাচ্ছন্নতা। দেখো রাত্রিবেলায় দেখো কি ঘটনা হয়, দিনের বেলায় যে পরিমাণ রশ্মি পৃথিবীতে আসে, রাত্রিবেলায় সেই পরিমাণ রশ্মি মহাশূন্যে বিকিরিত হয়, ফলে উত্তাপের সমতা বজায় থাকে। আগের ক্লাসে বলা হয়েছে, তোমরা জানো। এবার আমি দুটো জিনিস রেখেছি, একটা দিকে রেখেছি রাত, দুটো চাঁদ রয়েছে মানে রাত্রি, একটাতে রয়েছে বায়ুমণ্ডলে কোনো রকম মেঘ নেই, আরেকটাতে রয়েছে বায়ুমণ্ডলে মেঘ রয়েছে। তাহলে দেখো দিনের বেলায় যে ভূপৃষ্ঠের রশ্মি এসেছিল, রাত্রিতে সেই রশ্মি, তাই না, যেটা দিনের বেলা ক্ষুদ্র তরঙ্গ এসে রাত্রিতে বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যাচ্ছে। এখানে মেঘ নেই বলে বাধা পাচ্ছে না, ফলে কি হচ্ছে না, তাপ বিকিরণ হয়ে মহাশূন্যে চলে যাচ্ছে, মেঘ মুক্ত রাত্রি শীতল হচ্ছে। আর আকাশে যদি মেঘ থাকে তখন কি ঘটনা ঘটবে, রাত্রিকালে পৃথিবী যে পরিমাণ তাপ বিকিরণ করছে, ওই বিকিরিত তাপ, তাই না, মেঘ দ্বারা বাধা পেয়ে মহাশূন্যে যেতে পারছে না, সে আবার পৃথিবীর দিকে ফিরে আসছে, তাই না। গল্পটা এটা, রাত্রিতে পৃথিবী যে তাপ বিকিরণ করছে, সেই বিকিরিত রশ্মি মেঘ ভেদ করে মহাশূন্যে যেতে পারছে না, বায়ুমণ্ডলের উপরে মহাশূন্যে যেতে পারছে না, সে কি করছে না, ওখানে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। এই পৃথিবীতে আবার ফিরে আসার জন্য এখানে কি ঘটনা ঘটছে, তাই না, এখানে তোমার অর্থাৎ উষ্ণতার পরিমাণ বাড়ছে। অর্থাৎ দেখো মেঘ যদি আকাশে না থাকে রাত্রিকালে, তাহলে শীতল হবে, ঠান্ডা আবহাওয়া হবে। আর রাতে যদি আকাশে মেঘ থাকে, তাহলে কিভাবে গুমট বা গরম আবহাওয়া পাবে। তাহলে দেখো মেঘাচ্ছন্নতা ও বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটাচ্ছে। তাহলে এটা একটা বিষয়। এবার দেখো ভূমির ঢাল, এটা একটা খুব ভালো জিনিস, ভালো পয়েন্ট, শর্ট কোশ্চেন অনেক থাকে। ভূমির ঢাল ও উষ্ণতার, বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায়। ভূমির ঢাল বিষয়টা দেখো, ভূমির ঢালটা কি বিষয়। আমি একটা ছবি এঁকেছি, দেখো এটা মাঝখান বরাবর রয়েছে কিনা নিরক্ষরেখা 0 ডিগ্রি। আর তোমরা জানো সূর্য প্রায় এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই না। এবার এই নিরক্ষরেখার উত্তর দিকে রয়েছে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে একটা পাহাড় রয়েছে, দেখো পূর্ব পশ্চিমে বিস্তৃত। উত্তর গোলার্ধে একটা পাহাড় রয়েছে পূর্ব পশ্চিমে বিস্তৃত। যদি নিরক্ষরেখার প্রায় সমান্তরালে পূর্ব পশ্চিমে কোনো পাহাড় থাকে উত্তর গোলার্ধের ক্ষেত্রে, তাহলে কি ঘটনাটা ঘটছে দেখো, সেই পাহাড়ের ওপারের ঢালটা হচ্ছে উত্তর ঢাল, আর এদিকের ঢালটা হচ্ছে দক্ষিণ ঢাল। তাহলে উত্তর ঢাল আর দক্ষিণ ঢাল, সূর্য এই উঠলো এবং এইভাবে এসে এখানে অস্ত যাচ্ছে। তার মানে নিরক্ষরেখা বরাবর যখন সূর্য উঠে এক দিক থেকে আরেক দিকে অস্ত যায়, সেই নিরক্ষরেখার সমান্তরালে যে পাহাড়টা ছিল পূর্ব পশ্চিমে বিস্তৃত, সেই পাহাড়ের কোন ঢালে সূর্যরশ্মি বেশি পরিমাণ পেল, কোন ঢালে সূর্যরশ্মি কম পরিমাণ পেল, বা চিন্তা করো। অর্থাৎ সেই সূর্যরশ্মি এই উঠে এই যখন আসছে, তখন দক্ষিণ ঢালে পাহাড়ে, অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত কোনো পাহাড়ের দক্ষিণ ঢালে প্রায় লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে গড় উষ্ণতা বেশি হবে। আর উত্তর ঢালে সূর্যরশ্মি প্রায় পড়ছে না, ফলে কি হবে, গড় উষ্ণতা কম হবে। একটি পাহাড়, তাই না, উত্তর গোলার্ধে অবস্থিত হলে তার দক্ষিণ দিকে কি হলো, তাই না, সূর্যরশ্মি বেশি পড়ার জন্য উষ্ণতা বেশি, উত্তর ঢালে সূর্যরশ্মি কম পড়ার জন্য সেখানে হচ্ছে কি উষ্ণতা কম হচ্ছে। তাহলে দেখো এই উত্তর গোলার্ধের ক্ষেত্রে পাহাড়ের দক্ষিণ ঢাল উষ্ণতায় বেশি, উত্তর ঢালে উষ্ণতা কম। উত্তর মানে উত্তর মেরু, উত্তর মেরু ধরে নাও, উত্তর মেরুর দিকে উষ্ণতা কম, আর পাহাড়ের দক্ষিণ দিকে উষ্ণতা বেশি। একই রকম যদি বলি, দক্ষিণ গোলার্ধে কোনো পাহাড় পূর্ব পশ্চিমে যদি থাকে, তারও উত্তর দক্ষিণ ঢাল পাবে তুমি। তাহলে তার কোন দিকে উষ্ণতা বেশি, কোন দিকে উষ্ণতা কম, অর্থাৎ তারও উত্তর দিকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে পাহাড়, সেই পাহাড়ের ওইদিকে উত্তর, এদিকে দক্ষিণ, ওই উত্তর ঢালে সূর্যরশ্মি বেশি পরিমাণে পড়ছে, ফলে উষ্ণতা বেশি। আর দক্ষিণ দিকে উষ্ণতা কম পরিমাণে থাকার জন্য, অন্ধকারচ্ছন্ন হওয়ার জন্য উষ্ণতা কম হবে। অর্থাৎ শর্ট কোশ্চেনও থাকতে পারে, তাই না। উত্তর গোলার্ধে অবস্থিত কোনো পাহাড়ে
উত্তর গোলার্ধে অবস্থিত কোন পাহাড়ের কোন ঢালে উষ্ণতা বেশি, অর্থাৎ পূর্ব পশ্চিমে অবস্থিত কোন পাহাড়ের কোন ঢালে উষ্ণতা বেশি, কোন ঢালে উষ্ণতা কম, তাই না? অবশ্যই মনে রাখবে মেরুর দিকে উষ্ণতা কম হবে, অর্থাৎ যেটা উত্তর দিকে আছে, হ্যাঁ, উত্তর ঢালে উষ্ণতা কম, দক্ষিণ ঢালে উষ্ণতা বেশি। আবার দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আবার একই কথা মনে রাখবে, দক্ষিণ মেরু মানে দক্ষিণ দিকে উষ্ণতা কম, মেরুর দিকে উষ্ণতা কম, অর্থাৎ এটা উত্তরের ক্ষেত্রে উত্তর মেরু, দক্ষিণের ক্ষেত্রে দক্ষিণ মেরু, তাই না? অর্থাৎ এইটা একটা বিষয়। তবে এখানে একটা শর্ট কোশ্চেন থাকে, দেখো সূর্যের রশ্মি, হ্যাঁ, এই উত্তর গোলার্ধে পাহাড়ের দক্ষিণ ঢালে আলো বেশি পরিমাণ পাচ্ছে, উত্তর ঢালে পাচ্ছে না। এই আলোকিত অঞ্চলকে, অর্থাৎ উত্তর গোলার্ধে পূর্ব পশ্চিমে বিস্তৃত কোন পাহাড়ের দক্ষিণ ঢালে যে আলোকটা পাচ্ছে সূর্যালো, ওই আলোকিত অঞ্চলকে এড্রিট বলছে। আর উত্তর ঢালে সূর্যরশ্মি পাচ্ছে না বলে, পৌঁছাচ্ছে না বলে তাকে উবেগ বলছে। অর্থাৎ আলোকিত অঞ্চলকে এড্রিট এড্রিট আর অন্ধকারচ্ছন্ন বা ছায়াচ্ছন্ন অঞ্চলকে উবেগ বলে, উবেগ বলে। তাহলে এই দুটো শর্ট কোশ্চেন অবশ্য মনে রাখবে। তাহলে ভূমির ঢাল বায়ুমণ্ডলের উষ্ণতারও পার্থক্য ঘটাচ্ছে। এবার দেখো আরো বিষয়গুলো রয়েছে বছর। আমরা এবার বায়ু প্রবাহ সম্পর্কে জেনে নিই, আর সমুদ্র স্রোত, নগরায়ণ, স্বাভাবিক উদ্ভিদ, এদের সম্পর্কে আমাদের জানতে হবে। বায়ু প্রবাহের বিষয় দেখো, প্রকৃতি অনুসারে বায়ু দুরকম, একটা উষ্ণ বায়ু আর একটা শীতল বায়ু। তো দেখো যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হবে সেখানকার বায়ু উষ্ণতা কি হবে, বেড়ে যাবে। তোমরা এটা নিশ্চিত জানো। যেমন ধরো ভারতের গ্রীষ্মকালে কি হয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, একরকম তীব্র উষ্ণ বায়ু প্রবাহিত হয় যার নাম লু। তাহলে এই বায়ু প্রবাহিত হলে স্বাভাবিকের থেকে অনেকটা উষ্ণতা বেড়ে যায়, যাকে লু লাগা বলে। তোমরা জানো নিশ্চিত, ভারতের জলবায়ু অঞ্চলে করা হয়েছিল। তাহলে এই উষ্ণ বায়ু প্রবাহিত হওয়া মানে কি হবে, উষ্ণতা বায়ুতে বেড়ে যাবে। একই রকম দেখো এই আল্পস পর্বতের উত্তর ঢালে, তাই না, যে বায়ু প্রবাহিত হয় কি না, মিস্টাল কিংবা বোরা। এই মিস্টাল, মিস্টাল এটা শীতল বায়ু, বোরা শীতল বায়ু। ওই বায়ু যদি প্রবাহিত হয় তাহলে সেখানকার বায়ুমণ্ডল কি হবে, শীতল হবে। অর্থাৎ এই বায়ু প্রবাহ ও বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায়। যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হবে সেখানে বায়ুমণ্ডলকে উষ্ণ করবে, যে অঞ্চলের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হবে সেখানকার বায়ুকে কি করবে, শীতল বায়ু করবে, শীতল করবে। অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য করার ক্ষেত্রে বায়ু প্রবাহ একটা বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ভারতের উত্তর ভারতের লু, বায়ুমণ্ডলের উষ্ণতা অনেকটা বাড়িয়ে দেয়। আবার এই যে ইউরোপের মিস্টাল, বোরা বায়ুমণ্ডলের উষ্ণতা অনেকটা কমিয়ে দেয়। এরপরে পয়েন্টে চলে আসো, সমুদ্র স্রোত, এও বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায়। দেখো এটা উত্তর আমেরিকার দুটি দেশ, ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র, আর এটা কানাডা, এটা গ্রিনল্যান্ড। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের এই পূর্ব দক্ষিণ পূর্ব উপকূল বরাবর একরকম উষ্ণ স্রোত প্রবাহিত হয়। তোমরা জানো নিশ্চিত, এটা হচ্ছে উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত। এই স্রোত কিন্তু খুব উষ্ণ। তাহলে দেখো এই উষ্ণ স্রোত যখন প্রবাহিত হবে তাহলে এই উপকূল ভাগের উষ্ণতা কি হবে, স্বাভাবিক কারণ তোমরা বলতে পারবে এই উপকূল ভাগের উষ্ণতা অনেকটা বেশি হয়। আবার একই রকম দেখো কানাডার উত্তর পশ্চিম উপকূল বরাবর, কানাডার উত্তর পশ্চিম উপকূল বরাবর একরকম শীতল স্রোত আসে। কানাডার এই যে পশ্চিম উপকূল বরাবর একরকম শীতল স্রোত প্রবাহিত হয়, যাকে লাব্রাডর স্রোত বলা হয়, তাই না? একে লাব্রাডর স্রোত বলা হয়, লাব্রাডর স্রোত বলা হয়। এই লাব্রাডর স্রোত প্রবাহের কারণে কি করা হবে না, এই কানাডার এই যে উত্তর পূর্ব ভাগ এর জলবায়ু কি হবে, শীতল হবে। উত্তর পূর্ব ভাগের জলবায়ু কিরকম হবে, শীতল হবে, তাই না? তাহলে দেখো সমুদ্র স্রোত প্রকৃতি অনুসারে দু রকম, একটা উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। এও কি করে না, তোমার বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায়। অর্থাৎ যে উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত যাবে সেখানকার জলবায়ু, সেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাবে। যে অঞ্চলে যে উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত আসবে সেখানকার বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ শীতল হয়ে যাবে। তাহলে সমুদ্র স্রোত ও বিষয়টা তোমরা জানলে। এবার দেখো নগরায়ণ। নগরায়ণ বলতে, তাই না, কোনো অরণ্য এলাকা বৃক্ষচ্ছেদন করে সেখানে বড় বড় অট্টালিকা, কলকারখানা,
তাই না, যানবাহনের সংখ্যা, বিভিন্ন রকমের যানবাহনের সংখ্যা, তাই না, ইত্যাদির পরিমাণ অনেক বেড়ে যায়। দেখো বড় বড় অট্টালিকা মানে মানুষের বসতি, প্রত্যেকেই এই প্রাকৃতিক গ্যাস রান্নার জন্য ব্যবহার করছে। কলকারখানা মানে জানো তার চিমনি দিয়ে প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস বেরোচ্ছে। যানবাহন মানেও জানো বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস বেরোচ্ছে। আর এমনিতে মাটির জায়গা বলে বিশেষ কিছু নেই, পুরোটা কংক্রিটে ঘেরা, তাহলে সেখানে কি ঘটনা ঘটবে? তাহলে দেখো সেখানে এই যানবাহন, কলকারখানা এগুলো থেকে প্রতি মুহূর্তে CO2, CO, CFC, CH4, SO2, NO2, প্রচুর পরিমাণে কার্বন কণা, ধূলির কণা, তাই না, বায়ুতে মিশার ফলে বায়ুর ঘনত্ব গ্রামাঞ্চলের থেকে শহরে অনেকটা বেশি। এই কারণে সূর্য রশ্মি পৃথিবী দিকে আসবে, তাই না, এই শহরে এই রশ্মি বেশি পরিমাণে শোষিত হবে, অর্থাৎ বায়ুমণ্ডল প্রচুর পরিমাণে এই কারণে উষ্ণ হয়। এই জন্য দেখো নগরায়নকে এক কথা কিন্তু তাপদ্বীপ বলা হয়। শহরকে বা নগরকে তাপদ্বীপ বলা হয়, তাপের পরিমাণ বেশি বলে অন্যান্য এলাকা থেকে। বুঝতে পারলে নিশ্চিত যে কেন নগরকে বা শহরকে তাপদ্বীপ বলা হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো তোমাদের বললাম। স্বাভাবিক উদ্ভিদ, দেখো আমাদের যে এই যে গাছপালা, এরা কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায়। প্রথমত এরা প্রস্বেদন করে, সেই বাষ্প বায়ুতে গিয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে। বৃষ্টি হওয়া মানে বায়ু তাপমাত্রা কমে যাবে, এটা একটা বিষয়। এমনিতে গাছের যে পাতা আচ্ছাদন সৃষ্টি করে সূর্যরশ্মিকে বাধা দিয়ে পৃথিবীতে আসতেও বাধা দেয়, সেদিক দিয়েও অর্থাৎ অনেকটা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আর দেখো সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের সব থেকে ক্ষতিকারক গ্যাস CO2 কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে, যেটা বায়ুমণ্ডলে বেশি পরিমাণ তাপ শোষণ করতে পারে। অতএব সেই গ্যাস শোষণ করার জন্য একে প্রাকৃতিক পরিবেশের ফুসফুস বলা হয় অরণ্যকে, তাই না। সেই দিক দিয়েও বায়ুমণ্ডলের তাপমাত্রা আমাদের কমতে সাহায্য করছে। অর্থাৎ দেখো উদ্ভিদের পরিমাণ যেখানে বেশি থাকবে সেখানে তাপমাত্রা অনেকটা কম পাবে, উদ্ভিদের পরিমাণ যেখানে কম সেখানে তাপমাত্রা কি পাবে? বেশি পাবে। অতএব এটাও বায়ুমণ্ডলে উষ্ণতার পার্থক্য ঘটাচ্ছে। তো আমরা এতগুলো পয়েন্ট জেনে নিলাম, 9টা পয়েন্ট জানলাম। তবে অনেক সময় উল্লেখ করে দেয় এই পয়েন্ট ব্যাখ্যা করো, আবার অনেক সময় উল্লেখ থাকেও না। এবার আমরা একটু জেনে নেব, আরো দুটো কোশ্চেন আছে। সমউষ্ণ রেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব। দেখো সম উষ্ণ রেখা অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সমস্ত স্থানে একই পরিমাণ উষ্ণতা থাকে, একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সমস্ত স্থানে একই পরিমাণে উষ্ণতা থাকে, মানচিত্রে ওই সমস্ত স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে যে রেখা পাবে তাকে বলা হবে সমউষ্ণ রেখা। যেমন দেখো যদি এরকম একটি রেখা অঙ্কন করা হয়, এটা এই মুহূর্তে কত 31 ডিগ্রি সেলসিয়াস, তাই না, আবার এটা দেখা যাচ্ছে কত না 32 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে তোমার এটা আসবে কত না 33 ডিগ্রি সেলসিয়াস। আবার এই উত্তরে আরো আছে ধরো, তাই না, 28 ডিগ্রি সেলসিয়াস, তাই না। এই সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হচ্ছে সেক্ষেত্রে তাকে কি বলা হবে? সমউষ্ণ রেখা। তাহলে সমউষ্ণ রেখার সংজ্ঞা বিষয়টা বুঝবে। বৈশিষ্ট্য, আপাতত দুটো এখানে বৈশিষ্ট্য মনে রাখার প্রয়োজন আছে। এই রেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, অর্থাৎ অক্ষরেখার সমান্তরালে থাকে। আর স্থলভাগ জলভাগের বন্টন যেখানে থাকে, স্থলভাগ জলভাগ আছে, এই রেখাগুলো অনেক বেশি বক্রতা রূপ লাভ করে। আর জলভাগের ক্ষেত্রে এটি অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, স্থলভাগের ক্ষেত্রে অনেকটা স্থলভাগ জলভাগ যেখানে থাকে সেখানে অনেকটা কাছাকাছি থাকে। কাছাকাছি থাকা মানে কি ঘটনা ঘটবে বলতো? উষ্ণতার পার্থক্যটা বেশি হচ্ছে, আর উষ্ণতার পার্থক্য বেশি হওয়া মানে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনাও অনেকটা বেশি থাকে, তাই না। আর ফাঁকা ফাঁকা থাকা মানে উষ্ণতা কম, তাহলে সেখানে কি হবে? আবহাওয়া অনেকটা শান্ত থাকার সম্ভাবনা বেশি। আর গুরুত্ব বলতে কি, এই যে তোমার ঘূর্ণিঝড় হবে বা শান্ত বায়ু প্রবাহ থাকবে কিংবা বৃষ্টিপাত হবে বা নিম্নচাপ সৃষ্টি করবে, এই সমস্ত রেখার থেকে জানা যায়। তো আপাতত ভাবে আমরা সমস্ত রেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, আপাতত দুটো বৈশিষ্ট্য, গুরুত্ব অবশ্য তোমরা জানবে, করে নেবে। এটা যা বললাম দেখবে এটা বইতে অবশ্য লেখা আছে। এবার পৃথিবীর তাপবলয়গুলির পরিচয় দাও, এটাও একটা 5 নম্বর কোশ্চেন থাকে। তো প্রধান কোশ্চেন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণসমূহ যা ব্যাখ্যা করা হলো,
এরপর সমস্ত রেখার সংজ্ঞা তাও দেওয়া হলো, সমস্ত রেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব। এবার পৃথিবীর তাপ বলয়গুলির পরিচয় দাও, এটা কোশ্চেন, তাই না? পৃথিবীর তাপ বলয়গুলির পরিচয় এবার কি জানবে? দেখো, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের উপর নির্ভর করে পুরো পৃথিবীতে বায়ুমণ্ডলের পার্থক্য হয়ে থাকে, তাই না? এই যে অক্ষাংশতে তোমাদের বলেছিলাম, এরই উপর ভিত্তি করে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে এই পূর্ব পশ্চিম বরাবর একই তাপযুক্ত এলাকাকে তাপ বলয় বলা হয়। একই তাপমাত্রাযুক্ত এলাকাকে তাপ বলয় বলা হয়। অবশ্য তোমরা এটা মনে রাখো, যেহেতু অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে আছে আর সূর্য প্রতিটি অক্ষরেখায় একই কোণে কিরণ দেয়, ধরো নিরক্ষরেখায় লম্ব ডিগ্রি কোণে 23.5 ডিগ্রি, উত্তর অক্ষরেখায় 23.5 ডিগ্রি কোণে যদি ধরে নাও, 23.5 ডিগ্রি উত্তর ডিগ্রি 650 ডিগ্রি কোণে দেয়, তাহলে এইভাবে যে বিভিন্ন কোণে কিরণ দেয়, সেই কোণ অনুসারে রশ্মির সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য, উষ্ণতারও পার্থক্য হচ্ছে। তো পৃথিবীর এই কারণে এই অক্ষরেখার সমান্তরালে সমান তাপযুক্ত এলাকাকে কি বলা হয়? তাপ বলয়। পুরো পৃথিবীকে 5টি প্রধান তাপ বলয়ে ভাগ করা হয়েছে। একটা আছে দেখো উষ্ণ মণ্ডল, একটা বলা হচ্ছে কি না উষ্ণ মণ্ডল, এটা উষ্ণ মণ্ডল। তো উষ্ণ মণ্ডলটা কি একটু জেনে নাও। আমরা ফার্স্টে জানবো অবস্থান, যে নিরক্ষরেখা থেকে 23.5 উত্তর 23.5 দক্ষিণ অক্ষরেখা, অর্থাৎ 23.5 উত্তর থেকে 23.5 দক্ষিণ অক্ষরেখার মধ্যে কি রয়েছে না উষ্ণ মণ্ডল রয়েছে। তাহলে উষ্ণ মণ্ডল অবস্থান শুনলে, এবার সৃষ্টির কারণ দেখো, সূর্য সারা বছর এই অক্ষাংশের মধ্যে পুরো লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই না? এবং দিন রাতের দৈর্ঘ্য সমান 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। সারা বছর দিন রাত সমান থাকায় উষ্ণতা বেশি থাকার কারণে একে উষ্ণমণ্ডল বলা হচ্ছে। আর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে, সারা বছর এখানে উষ্ণতা বেশি হয় বলে গ্রীষ্ম ঋতু অবস্থান করেছে। তাহলে দেখো, অবস্থান সৃষ্টির কারণ অবশ্য তুমি জানলে তোমরা, যে উষ্ণমণ্ডল কি কারণে সৃষ্টি হলো, আর উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। এখানে গড় উষ্ণতা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, সারা বছর এখানে গ্রীষ্ম ঋতু থাকে। তাহলে আমরা উষ্ণমণ্ডলের পরিচয় পেলাম। এবার নাতিশীতোষ্ণ মণ্ডল সম্পর্কে জানবো। দেখো, 23.5 থেকে 66 উত্তর, 23.5 থেকে 66 দক্ষিণ, এই অক্ষাংশে এটা সাউথ সাউথ নর্থ নর্থ, এই অক্ষাংশের মধ্যে রয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল, তাই না? অর্থাৎ দেখো, এটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, শীতোষ্ণ মণ্ডল, আর এটা হচ্ছে কি না দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল সম্পর্কে ধারণা পেলাম, উত্তর নাতিশীতোষ্ণ দক্ষিণ নাতিশীতোষ্ণ সম্পর্কে অবস্থানটা জানলাম। এবার সৃষ্টির কারণ শুনে নাও। দেখো, এই 23.5 থেকে 64 উত্তর কিংবা দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য নাতিতির্যক ভাবে কিরণ দিচ্ছে। নিরক্ষরেখা যেমন লম্ব মেরুর দিকে যাবে, তখন তির্যক থেকে অতি তির্যক হয়ে যাচ্ছে। যখনই সূর্যরশ্মি তির্যক হতে শুরু করেছে, তার তাপমাত্রা তখন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই তাপমাত্রা কমতে থাকার কারণে, তাই না, উষ্ণতা খুব বেশিও হয় না, খুব কমও হয় না, তাই না? অর্থাৎ গড় উষ্ণতা প্রায় ধরো 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই উষ্ণতা বেশি ও কম না হওয়ার জন্য তাকে কি বলা হচ্ছে? নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হচ্ছে। নয় উষ্ণ নয় শীত, মাঝখানে অঞ্চল, তাহলে অবস্থা, সেই জন্য তাকে বলছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডল সৃষ্টির কারণ সূর্যরশ্মি নাতিতির্যক ভাবে কিরণ দেওয়ার জন্য, উষ্ণতা বেশি বা কম না হয়ে মাঝখানে থাকার জন্য নাতিশীতোষ্ণ মণ্ডল। উষ্ণতা গড়ে কি না বইতে যা থাকুক না কেন, তোমরা মনে রাখবে 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস গড়ে থাকে এরকম একটা, তাই না? তবে এরই মধ্যে উষ্ণতার পার্থক্য হয়। এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কিরকম না 23.5 থেকে 45, এটা 45 ডিগ্রি নর্থ, আবার 23.5 থেকে 66 দক্ষিণে 45 ডিগ্রি সাউথ। এরই মধ্যে দুটো
তাই না? অর্থাৎ 23.5 থেকে 45, 45 থেকে 63.5, তাই না? এখানে নাতিশীতোষ্ণ মণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো সূর্যরশ্মি এই নিরক্ষ রেখার দিকে অনেকটা লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ উষ্ণতার পরিমাণটাও দেখো এই 23.5 থেকে 45-এর মধ্যে উষ্ণতা বেশি বলে একে উষ্ণ নাতিশীতোষ্ণ বলে, একেও উষ্ণ নাতিশীতোষ্ণ বলা হবে। যেটা নিরক্ষ রেখার দিকে থাকছে 23.5 থেকে 45 উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, 45 থেকে 60 সূর্যের রশ্মিটা অনেকটা তীর্যকভাবে উষ্ণতা অনেকটা কম থাকে বলে একে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল বলে, শীতল। তাহলে দেখো উষ্ণ আর শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল সম্পর্কে তোমরা ধারণা পেলে। নাতিশীতোষ্ণ মণ্ডলের দুটি ভাগ হয়ে গেল। এবার চলে আসো 3 নম্বর বলয় হিসাবে কি জানবো না, 66.5 উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর, উত্তর হিমমণ্ডল। হ্যাঁ, হিমমণ্ডল, হিমমণ্ডল সেটা হচ্ছে কিনা এটা উত্তর। আর 66.5 থেকে 90 ডিগ্রি দক্ষিণ হলে একে আমরা কি বলবো, দক্ষিণ হিমমণ্ডল বলবো। তাহলে হিম মানে অতি শীতল, মণ্ডল মানে অঞ্চল, তাই না? অতি শীতল মণ্ডল বা অঞ্চল, অর্থাৎ 66 থেকে 90 উত্তর, উত্তর হিমমণ্ডল, 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণ হিমমণ্ডল। কি দাঁড়াচ্ছে, সূর্য অতি তীর্যকভাবে কিরণ দিচ্ছে, অতি তীর্যকভাবে কিরণ দেওয়ার জন্য উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকছে বলে একে হিমমণ্ডল বলে। এটা মনে রাখবে, তাই না? প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকছে উষ্ণতা। হ্যাঁ, এই কারণে উষ্ণতা অনেক সময় মানে কি ম্যাক্সিমাম সময় হিমাঙ্কের নিচে থাকে, 0 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে, ফলে জল জমে বরফ থাকে। দক্ষিণ মেরুকে কেন্দ্র করে তো আন্টার্কটিকা মহাদেশ রয়েছে, সেটা তোমাদের জানা আছে, তাই না? আর উত্তর মেরুতে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড রয়েছে, তাই না? আর এখানে কি ঘটনাটা হয়েছে, এই উষ্ণতা অতি তীব্রভাবে কিরণ দেওয়ার জন্য এই অঞ্চলে একরকম তুষার ঝড় লক্ষ্য করা যায়। ওই হিমমণ্ডলে যে তুষার ঝড় লক্ষ্য করা যায় তাকে কি বলে না, ব্লিজার্ড বলে, ব্লিজার্ড, হ্যাঁ বলে। তো আমরা আপাতত হবে যে পৃথিবীর তাপ বলয়গুলির পরিচয়টাও জানলাম, পৃথিবীর তাপ বলয়গুলির সম্পর্কেও জানলাম। তাহলে আজকে আমরা বায়ুমণ্ডলের 4 নম্বর ক্লাসে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ও পৃথিবীর তাপ বলয়গুলির পরিচয় জানলাম।